নমস্কার, আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 16 মে 2023 আমরা সকাল 9:10 নৈনিতাল থেকে বেরিয়ে জাগেশ্বর ধাম দর্শন করে চলে যাব গঙ্গুলিহাটে। নৈনিতাল থেকে আলমোড়া 65 কিলোমিটার আর সেখান থেকে জাগেশ্বর ধাম 35 কিলোমিটার। ওখানকার মন্দিরের মাহাত্ম্যের জন্য জায়গাটিকে ধাম হিসেবে চিহ্নিত করা হয়। বলা হয় স্বয়ং মহাদেব ওখানে বিরাজ করেন, উনি না চাইলে ওখানে যাওয়া যায় না। এই জায়গাটির নাম ভাওয়ালি। নৈনিতাল থেকে দূরত্ব 11 কিলোমিটার। 30 থেকে 35 মিনিট লাগে এখানে পৌঁছতে। এই জায়গাটি বিখ্যাত ফ্রুট মার্কেটের জন্য। হুমায়ুনের সব পাহাড়ি ফল এখানেই কেনাবেচা হয়। ভাওয়ালির পরে পড়বে কাঞ্চি ধাম। নৈনিতাল থেকে দূরত্ব 20 কিলোমিটার। কাঞ্চি ধামে রয়েছে হনুমান মন্দির, নিমকারলি বাবুর আশ্রমও রয়েছে ওখানে। এই হচ্ছে কাঞ্চি ধাম। নদীর ধারে মন্দির, এই দেখুন, প্রতিদিন বহু পুণ্যার্থী এই মন্দিরে আসেন। দেখতেই পাচ্ছেন মন্দির চত্বরে কত পুণ্যার্থী রয়েছে। অ্যাপেল কোম্পানির সিইও স্টিভ জবস এবং ফেসবুকের জনক মার্ক জাকারবার্গও এখানে এসেছিলেন। এই মন্দিরকে কেন্দ্র করে রাস্তার ধারে প্রচুর দোকান এবং হোমস্টে রয়েছে। এই গেট দিয়েই মন্দিরে ঢুকতে হয়। কাঞ্চি ধাম ক্রস করার পরে আমরা এখন রিভার বেডের পাশ দিয়ে যাচ্ছি, চওড়া রিভার বেড। যদিও বা জল নেই এখন, গ্রীষ্মকাল বলে। এই জায়গাটির নাম রামগড়, ছোট্ট একটি জায়গা। এখানে আমরা কিউট একটি ব্রিজ ক্রস করছি। রিভার বেডের উপরে দেখুন ব্যাঙের শেপের একটি পাথর রয়েছে। এটিও একটি সাইট সিইং পয়েন্ট। এই সাসপেনশন ব্রিজ ক্রস করে ওপাশে গেলে পরে বেশ কিছু টেন্ট রয়েছে থাকার জন্য। এখানে সব গাড়িগুলি কিছুক্ষণ দাঁড়ায় এই পাথরটিকে দেখানোর জন্য। এই ব্রিজ ক্রস করে রাস্তা চলে গেছে রানীক্ষেতের দিকে, কিন্তু আমরা সোজা চলেছি আলমোড়ার দিকে। এই দেখুন, এখান থেকে আলমোড়া 33 কিলোমিটার। রাস্তা এখানে খুব খারাপ, সংকীর্ণ তো হয়েইছে এবং ল্যান্ডস্লাইডও হয় এখানে মাঝে মধ্যেই। গরমকালেই যদি এইরকম অবস্থা হয় রাস্তার, তাহলে বুঝতেই পারছেন বর্ষাকালে এই রাস্তার কন্ডিশন কি হবে। সামনে বেগুনি রঙের ফুল ভর্তি একটি গাছ দেখতে পাচ্ছি। আরও বেশ কিছু গাছ এরকম আমরা দেখতে পেয়েছি। 1-1.5 মাস নাকি এরকম ফুল থাকবে এই গাছে। পাশে নদী, দুপাশে পাহাড়। আমরা চলেছি এখন, আমরা কোশি নদীর উপরে এই ব্রিজ ক্রস করে অন্য একটি পাহাড়ে যাচ্ছি। এই পাহাড়েই রয়েছে আলমোড়া শহর। এই পাহাড়ের ল্যান্ডস্কেপ দেখুন একটু অন্যরকম, গাছপালা নেই, একটু ন্যাড়া ন্যাড়া। এই হচ্ছে আলমোড়া শহর। 11:15 আমরা আলমোড়াতে পৌঁছলাম। আলমোড়া শহর যে কতটা ঘিঞ্জি একটু পরেই সেটা বুঝতে পারবেন। এই দেখুন আলমোড়া শহর কত ঘিঞ্জি। আমরা এখন দাঁড়িয়ে আছি ধারানোলা বলে একটি জায়গায়। এটি একটি সাইট সিইং পয়েন্ট। এখান থেকে পুরো আলমোড়া শহরকে দেখা যায়। এখন আমরা আলমোড়া জুয়ের পাশ দিয়ে চলেছি। এই জায়গাটির নাম চিতাই। এখানে রয়েছে গরু দেবতার মন্দির। আলমোড়া থেকে জাগেশ্বর ধাম যাওয়ার পথে এই গরু দেবতার মন্দির পড়ে। আলমোড়া থেকে এই জায়গাটির দূরত্ব 12 কিলোমিটার। হুমায়ুনের লোকেরা গরু দেবতাকে ভীষণ মানে। আরও কিছু গরু দেবতার মন্দিরও রয়েছে হুমায়ুনে। সবাই মনস্কামনা পূর্ণ করার জন্য এই মন্দিরে আসে। যে যার মনস্কামনা চিরকুটে লিখে রেখে যায়, তারপরে মনস্কামনা পূর্ণ হওয়ার পরে ঘন্টা বেঁধে যায়। ছোট বড় অসংখ্য ঘন্টা, মাথা নিচু করে যেতে হচ্ছে। অসাবধান হলেই মাথায় লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা। এই দেখুন চিরকুটে সবাই যে যার মনস্কামনা লিখে রেখে গেছে। এখানে একটি শ্বেত পাথরের উপরে গরু দেবতার মূর্তি খোদাই করা আছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে।
প্রচুর পুণ্যার্থী প্রতিদিন এই গোলু দেবতার দর্শনে আসে। মানুষ এখানে সুখে দুঃখে গোলু দেবতার শরণাপন্ন হন। গোলু দেবতার দর্শন করে আমরা এখন জাগেশ্বর ধামে ঢুকছি। নৈনিতাল থেকে বেরিয়ে 3 ঘন্টা ধরে যেরকম জায়গা দিয়ে আসছিলাম, আর কিছুক্ষণ পরেই দেখবেন সব চেঞ্জ হয়ে গেছে। মনে হবে যেন অন্য এক জগতে প্রবেশ করেছি। দেখুন কিরকম ঘন দেওদারের জঙ্গল শুরু হলো। স্থানীয় লোকেরা বলে জাগেশ্বর ধামের মন্দিরটি 4-5 হাজার বছরের পুরনো। এখানে প্রথমে স্বয়ং মহাদেব ধ্যান করতেন। পরবর্তীকালে পাণ্ডবরা স্বর্গে যাওয়ার সময় এখানে আসেন এবং মহাদেবের তপস্যা স্থল বলে এখানে মন্দির নির্মাণ করেন। কিন্তু কাঠের তৈরি সেই মন্দির নষ্ট হয়ে যায় কোনো এক সময়। তারপর 7ম শতকে কত্তুরী রাজারা আবার এখানে মন্দির নির্মাণ শুরু করেন। 7ম থেকে 14দশ শতক ধরে বিভিন্ন রাজা এক একটা করে মন্দির নির্মাণ করেন। তারপর চাঁদ বংশের রাজারা 15শ থেকে 18দশ শতাব্দী পর্যন্ত এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন। আর এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। বলা হয় আদি শঙ্করাচার্য এখানে এসেছিলেন এবং মন্দির নির্মাণ করেছিলেন, কিন্তু সেটা নিয়ে মতানৈক্য আছে। আমরা পৌঁছে গেছি জাগেশ্বর ধামে। রাস্তার দুপাশে থাকার জায়গা এবং খাওয়ার জায়গা রয়েছে। সামনেই রয়েছে কার পার্কিংয়ের জায়গা। মন্দির পর্যন্ত তো গাড়ি যেতে দেয় না, এখান থেকে হেঁটে হেঁটে মন্দির পর্যন্ত যেতে হবে। মন্দিরে যাওয়ার পথে রাস্তার পাশে রয়েছে পূজার উপাচার সামগ্রীর দোকান, প্রসাদের দোকান। এসব দোকান থেকেই প্রসাদ কিনে মন্দিরে ঢুকতে হয়। মন্দিরে ঢোকার আগে ব্রহ্মকুণ্ডে স্নান করতে হয়। এই দেখুন রাস্তা থেকে কিছুটা নিচে ব্রহ্মকুণ্ড, এই গেট দিয়ে ব্রহ্মকুণ্ডে যাওয়ার রাস্তা শুরু হয়েছে। বেশ কিছু সিঁড়ি রয়েছে, তবে খুব কিছু নিচে নয়, নামতে খুব একটা কষ্ট হয়নি। এই হলো ব্রহ্মকুণ্ড। জাগেশ্বর ধামের উপর দিয়ে জটাগঙ্গা নদী বয়ে চলেছে। বলা হয় শিবের জটা থেকে জটাগঙ্গা নদীর উৎপত্তি হয়েছিল, আর এই কুণ্ডে সেই নদীর জল এসে পড়েছে। তাই এখানকার জলকে ভীষণ পবিত্র মনে করা হয়। শ্রাবণ মাসে বহু তীর্থযাত্রী এই কুণ্ডে স্নান করতে আসেন। আমরা এখানে এখন স্নান করব না, করলে ভালো হতো। আমরা এখান থেকে বোতলে জল ভরে নিচ্ছি, বাড়িতে রাখবো এখানকার পবিত্র জল। আর মাথায় জলও ছেটাচ্ছি, যেহেতু স্নান করতে পারলাম না এখানে। শ্রাবণ মাসে এখানে উৎসব হয়। এখন আমরা মন্দিরের মুখ্য দরজা দিয়ে ঢুকে মন্দির চত্বরে প্রবেশ করেছি। এখানে মন্দির পরিক্রমার পথ নির্দেশ করা রয়েছে। লেখা আছে শ্রী জ্যোতির্লিঙ্গ জাগেশ্বর ধাম নাগেশ্বর দ্বারকা বনে। দ্বারকা বনে মানে দেওদার বনে। আগে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 8ম জ্যোতির্লিঙ্গ মনে করা হতো এই মন্দিরকে, কিন্তু এখন আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে না এই মন্দির। এই মন্দিরে ঢোকার আগে দেখুন লেখা আছে ব্রহ্মকুণ্ডে স্নান করতে হবে। তারপর মুখ্য দরজা দিয়ে ঢুকে যেতে হবে প্রথমে শ্রী জ্যোতির্লিঙ্গ জাগেশ্বর মন্দিরে। তারপর যেসব মন্দিরে যেতে হবে পরপর করে লেখা আছে, আমরা সেই অনুসারেই মন্দির প্রদক্ষিণ করব। এখানে মন্দিরের হিস্ট্রি সম্বন্ধ লেখা আছে। এখানকার এই পরিক্রমার নিয়ম অনুসারেই প্রদক্ষিণ করতে হবে, তা নইলে কিন্তু মন্দির পরিক্রমা কমপ্লিট হবে না। প্রথমেই আমরা এলাম শ্রী জ্যোতির্লিঙ্গ জাগেশ্বর মন্দিরে। এখানে দরজার দুপাশে নন্দীভৃঙ্গি দ্বাররক্ষক হিসেবে রয়েছে, আর মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ। পুরাণে বর্ণিত আছে শিবকে লিঙ্গ হিসাবে প্রথমে এখানে পুজো করা হয়। সেই হিসাবে এখানকার শিবলিঙ্গই পৃথিবীর প্রাচীনতম শিবলিঙ্গ। মন্দিরের দেওয়ালটা দেখুন পাথর দিয়ে কেমনভাবে তৈরি করা হয়েছে। এখন আমরা এলাম হনুমান মন্দিরে। মন্দির পরিক্রমার নিয়ম অনুযায়ী আমরা মন্দির প্রদক্ষিণ
করব, আর আপনারাও আমাদের সাথে সাথে ঘরে বসে বসে মন্দির প্রদক্ষিণ করুন এবং পুণ্য লাভ করুন। এইবারে আমরা এলাম নীলকণ্ঠ মন্দিরে। এই মন্দির চত্বরে 125টি ছোট বড় মন্দির রয়েছে, যার মধ্যে 108টি শিবের মন্দির এবং বাকি 17টি অন্যান্য দেবদেবীর মন্দির। এখানে সব মন্দিরগুলির গঠনই একই রকম, শুধু আকারে পার্থক্য। মন্দিরের শীর্ষদেশও কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছি। নীলকণ্ঠ মন্দিরের ভেতরেও শিবলিঙ্গ রয়েছে। এখন আমরা এলাম সূর্য মন্দিরে। আমরা পরপর সব মন্দির প্রদক্ষিণ করছি, ভক্তি ভরে প্রণাম করছি, আশীর্বাদ নিচ্ছি ঠাকুরের। এখানে শিব তপস্যা করেছিলেন এবং সবসময় জাগ্রত অবস্থায় রয়েছেন বলে এই মন্দিরের নাম যাজ্ঞেশ্বর মন্দির। এখন আমরা নবগ্রহ মন্দিরের সামনে রয়েছি। নবগ্রহ মন্দিরের ভেতরেও শিবলিঙ্গ রয়েছে। প্রতিদিন পুজো হয় এখানে, দিনে 3 বার পুজো হয়। সকাল সন্ধ্যায় আরতি হয়, দুপুরে ঠাকুরের ভোগ হয়। এখন আমরা যাচ্ছি পুষ্টিমাতা মন্দিরে। এই প্রথম আমরা কোনো মায়ের মন্দির দর্শনে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত তো শুধু দেবতাদেরই দর্শন করলাম, এই প্রথম দেবীর দর্শনে এলাম। এই হচ্ছে গিয়ে পুষ্টিমাতা। সবাই ভক্তি ভরে প্রণাম করুন এবং আশীর্বাদ নিন। মা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এই হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। ভারতবর্ষে কেবলমাত্র এই একটি মৃত্যুঞ্জয় মন্দির রয়েছে। মন্দিরের দেওয়ালে দেখুন কি সুন্দর খোদাই করা রয়েছে। এই মন্দির চত্বরে 174টি স্কাল্পচার এবং 25টি ইনস্ক্রিপশন পাওয়া গেছে। মৃত্যুঞ্জয় মন্দিরের ভেতরে দেখুন সবাই প্রণাম করছে। আমি দূর থেকে আপনাদের একটু দর্শন করাতে পারলাম। এখন আমরা এলাম হবন কুণ্ডে। এখানে যজ্ঞ হয়। এই মন্দির চত্বরে নানা রকমের পুজো হয়, যেমন মহামৃত্যুঞ্জয়, তার রুদ্রাভিষেক অনুষ্ঠান, আর নানা রকম দোষ কাটানোর জন্য এখানে আসেন, যেমন কালসর্প দোষ এখানে কাটানো হয়। দেখতেই পেলেন সব পুজো হচ্ছে, সবাই পুজো করছে, বিভিন্ন পুরোহিতও রয়েছে এইসব পুজো করার জন্য। দীর্ঘায়ু কামনার জন্য কেবলমাত্র এখানেই পুজো হয়, মহামৃত্যুঞ্জয় পুজো। এখন আমরা রয়েছি লকুলিশ মন্দিরের সামনে। লকুলিশ মন্দিরের গায়েও দেখুন কি অসাধারণ ভাস্কর্য। লবকুশ বাবা রামের সঙ্গে যুদ্ধ করার পর মনস্তাপ দূর করার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসে তপস্যা করেছিলেন, তাই ওদেরও মন্দির রয়েছে এখানে। এই মন্দির চত্বরে শিবকে নানা রকম রূপে পুজো করা হয়, যেমন বালক রূপে শিব। কেদারনাথ মন্দিরে যেরকমভাবে শিব পূজিত হন সেরকমভাবে বটুক ভৈরব নাথ হিসেবে লকুলিশ মন্দিরের ভেতরেও কিন্তু শিবলিঙ্গ রয়েছে। এবারে এলাম আমরা কেদারনাথ মন্দির দর্শনে। কেদারনাথ মন্দির দর্শন করলে যে পুণ্য লাভ হয়, এখানকার এই মন্দির দর্শন করলে সে একই পুণ্য লাভ হয়। এবং ভেতরে গর্ভগৃহে কেদারনাথ মন্দিরে যেরকমভাবে দেবাদেবী পূজিত হন, এখানেও সে একই রূপে পূজিত হচ্ছে। এবারে এলাম আমরা অন্নপূর্ণা মন্দিরে। এখন আমরা পরপর দুজন মায়ের মন্দিরে যাব। অন্নপূর্ণা মন্দিরের পরে এলাম আমরা নবদুর্গা মন্দিরে। এই হচ্ছে নবদুর্গা মন্দির। এই মন্দিরের শেপটা একটু অন্যরকম, শীর্ষদেশটা তো একেবারেই অন্যরকম। নবদুর্গা মন্দিরের থেকেও মায়ের আশীর্বাদ নিলাম আমরা। এখন আমরা রয়েছি কমলকুণ্ডে। যদিও বা আমরা কোনো কমল দেখতে পাচ্ছি না, কিন্তু পাতা দেখতে পাচ্ছি, আর এই পাতার উপরে কয়েন ছোড়ার রীতি রয়েছে। আমরা চেষ্টা করছি পাতার উপরে কয়েন ফেলার, কিন্তু সববারই আমরা ব্যর্থ হচ্ছি। কেউই মনে হয় সফল হতে পারে না, কারণ পাতার উপরে কোনো কয়েনই দেখতে পাইনি।
ক্যামেরাটা করলো না ঠিক জায়গায়। পুরো শ্রাবণ মাস জুড়ে এখানে যেরকম উৎসব পালিত হয় তেমনি শিবরাত্রিও বিশেষভাবে পালিত হয়। শিবরাত্রির দিন রাত্রি 12টাতেও পুজো এবং আরতি হয়। সন্তান কামনায় বহু নারী শিবরাত্রির দিন এখানে এসে সারা রাত প্রদীপ হাতে নিয়ে ব্রত করেন। উঁচু মন্দিরের শীর্ষদেশে দেখুন কিরকম আচ্ছাদন রয়েছে। সব মন্দির দর্শন করার পরে এখন আমরা এলাম বটুক ভৈরব মন্দিরে। উনি একদিকে যেমন ফলদান করেন তেমনি আবার রেগে গেলে দণ্ডও দেন। ওনার দর্শন না করে এই মন্দির চত্বর থেকে বেরোলে নানা রকম দুর্ভোগ দেন উনি। এই দেখুন মন্দিরের পাশেই হচ্ছে মুখ্য দরজা, ওনার দর্শন করেই এই দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। উনি রেগে গেলে যে কত রকম দণ্ড দেন, মানে ওনাকে দর্শন না করে গেলে কত রকম দণ্ড দেন সবাইকে, সেসব গল্প আমরা এখানে এসে শুনলাম। ভেতরে উনি এরকমভাবে পূজিত হচ্ছেন। আপনারা সবাই ওনার আশীর্বাদ নিন এবং প্রার্থনা করুন উনি যেন আপনাদের সকল ইচ্ছা পূর্ণ করেন। এই মন্দির চত্বরে এই গাছটিকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বলা হয় শিব পার্বতী এখানে অর্ধনারীশ্বর রূপে রয়েছে। দেখুন গাছের নিচের দিকটা কিরকম জোড়া লাগানো আর উপরের দিকটা আলাদা হয়ে গেছে। এই গাছও এখানে পূজিত হয়। সব মন্দির দর্শন করার পরে এখন আমরা যাচ্ছি কুবের মন্দির দর্শনে। কুবের মন্দির মুখ্য মন্দির চত্বরের বাইরে। জাগেশ্বর মন্দির ভারতবর্ষের প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে একটি, অথচ অনেকে এই মন্দির সম্বন্ধে যায় না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই এই মন্দির দর্শন করুন এবং প্রচার করুন। এখানে আসতে গেলে ট্রেকিংও করতে হয় না কিংবা কোনো দুর্গম রাস্তাও পেরোতে হয় না। কুবের মন্দিরে ঢোকার আগে চন্ডিকা মন্দির পড়ে। ভারতে কেবলমাত্র এখানেই কুবের মন্দির রয়েছে। খুব সুন্দরভাবে আমরা মন্দির পরিক্রমা এবং দর্শন করলাম। আমাদের সবার মন আধ্যাত্মিক শান্তিতে ভরে গেল। জীবনযুদ্ধে লড়াই করার জন্য পজিটিভ এনার্জি নিয়ে এলাম এখান থেকে। এই দেখুন এখানে হয়তো উৎসবের সময় অনুষ্ঠান হয়। রাস্তার ধারেই রয়েছে এই জায়গাটি। এখন আমরা এলাম আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। এখানে 1000 বছরের পুরনো সব দেবদেবীর মূর্তি রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুব যত্ন করে রেখেছে মূর্তিগুলি। ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তো ভেতরে অ্যালাউড নয়। এখন আমরা যাব দণ্ডেশ্বর মন্দিরে। জাগেশ্বর মন্দির আসার পথে দণ্ডেশ্বর মন্দির পড়ে। দুটো মন্দিরের দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। জঙ্গলের মধ্যে জাগেশ্বর ধামের অবস্থান হয়। এখানকার তাপমাত্রা অন্যান্য জায়গার তাপমাত্রার থেকে বেশ খানিকটা কম। এই যে হচ্ছে গিয়ে দণ্ডেশ্বর মন্দিরের গেট দিয়ে ঢুকে আমরা মন্দির চত্বরে ঢুকে পড়লাম। দণ্ডেশ্বর মন্দিরের হিস্ট্রি এখানে লেখা আছে। দুধগঙ্গা এবং জটাগঙ্গা নামক দুটো জলধারার সঙ্গমস্থলে এই মন্দির। সোজা যে জলধারা আসছে এখানে সেই জলধারার নাম জটাগঙ্গা, আর এই পাশ দিয়ে আসছে দুধগঙ্গা। এই মন্দির চত্বরে দণ্ডেশ্বর মন্দির ছাড়াও আরও 14টি ছোট ছোট মন্দির রয়েছে। নবম থেকে দশম শতাব্দীতে কত্তুরী রাজাদের আমলে এই মন্দির তৈরি হয়েছিল। বলা হয় এখানে সত্যযুগে সপ্ত ঋষি মহাযজ্ঞ করেছিলেন। তখন পাশে মহাদেবও তপস্যা করছিলেন। সপ্তঋষি পত্নীরা ঠিক সময় যজ্ঞস্থলে পৌঁছননি বলে সপ্তঋষি ভেবেছিলেন ঋষিপত্নীরা হয়তো মহাদেবের প্রতি মোহিত হয়ে এমন করেছেন। তাই না জেনেই সপ্তঋষি মহাদেবকে দণ্ড দেন এবং তাতে মহাদেব মূর্ছিত হয়ে পড়েন। এখানে মন্দিরের গর্ভগৃহে মহাদেবের সেই মূর্ছিত রূপেরই পুজো করা হয়। মন্দিরের গর্ভগৃহে যে পাথরটি রয়েছে সেটি ফ্ল্যাট শেপের। চণ্ডিকা মন্দিরও রয়েছে এই মন্দির চত্বরে। আমরা এখানেও মায়ের আশীর্বাদ নিলাম। এছাড়াও কুবের মন্দিরও রয়েছে এখানে। যাজ্ঞেশ্বর ধামে সবচেয়ে উঁচু মন্দির হচ্ছে এই দণ্ডেশ্বর মন্দির। এই মন্দিরের শীর্ষদেশে এরকম আচ্ছাদন দেওয়া রয়েছে। এই মন্দিরের পরিবেশ আরো শান্ত সুন্দর। যাজ্ঞেশ্বর ধামের হাইট 1870 মিটার। শীতকালে এখানে স্নোফল হয়। অথচ মজার ব্যাপার হলো একই হাইটের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু স্নোফল হয় না। এখানে থাকার জন্য বেশ কিছু বাজেট হোটেল রয়েছে মন্দিরে ঢোকার আগে, তবে সবচেয়ে ভালো হয় কেএমভিনে থাকতে পারলে। মুখ্য মন্দির থেকে 3-4 মিনিট হাঁটা পথের দূরত্বে জটাগঙ্গা নদীর ধারে পাইনবনের মধ্যে সেটির অবস্থান। আর যারা লাক্সারি পছন্দ করেন তারা বানসারাইয়ে থাকতে পারেন। কিন্তু আমরা এখানে থাকবো না। আজ আমরা এখান থেকে চলে যাব গঙ্গলিহাটে এবং সেখানে স্টে করব। একসময়
তীর্থযাত্রীরা কৈলাস মানসরোবর যাওয়ার আগে এখানে এসে দেবাদিদেবের আশীর্বাদ নিতেন, তারপর যাত্রা শুরু করতেন। পুরো চত্বরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো আরও দুটি তীর্থস্থান। সঙ্গে থাকুন আপনারা। নমস্কার।